আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে 42.6 ডিগ্রি। স্কুল কলেজ মাদ্রাসা 27 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হতে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। খেলাধুলার সুযোগ তৈরিতে প্রতি উপজেলায় হবে মিনি স্টেডিয়াম। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন কেউ প্রার্থী হবে না বললেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান ফখরুলের। তথ্য দেওয়ার ক্ষেত্রে অনীহা দূর করার পরামর্শ তথ্য প্রতিমন্ত্রীর। অসত্য তথ্যে যারা সরকারের সমালোচনা ও অপপ্রচার করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। হজযাত্রীদের স্বস্তি দিতে কাজ করছে সরকার, জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক। হজ ব্রত পালনে নেওয়া হচ্ছে যৌক্তিক খরচ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই জানাবো সারা দেশের তীব্র তাপদাহের খবর। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। চরম গরমে শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। রাজধানীতে কমে গেছে যান চলাচলও। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের একটি এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে এতে তাপপ্রবাহ হ্রাসে কোনো প্রভাব ফেলবে না। ইউসুফ আলী রিপোর্ট। তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সারা দেশে কর্মব্যস্ত মানুষের মাঝে স্থবিরতা নেমে এসেছে। তাপপ্রবাহ বৃদ্ধির ফলে চুয়াডাঙ্গা, খুলনা, কুষ্টিয়া ও যশোরে তীব্র তাপদাহ বিরাজ করছে। আর দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলায় মাঝারি তাপদাহ বিরাজ করছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানীতে কর্মব্যস্ত মানুষ খানিকটা স্বস্তি পেতে শীতল স্থান খুঁজে নিচ্ছে। প্রচন্ড গরম, অসহ্য গরম, যে গরম সহ্য করার মতো না। এই মুহূর্তে বাইরে গেলে গা জ্বলতেছে, এরকম একটা অবস্থা। আমার তো সব জ্বলে বেড়েছে, শরীরে যাইতেছে, কিন্তু কারণ কাজ করতে পারতেছে না। এরকম কষ্ট হচ্ছে, রিস্ক ব্যাপার। গরমের কারণেই তো গাছতলায় বসা, জীবন দুর্বিষহ হয়ে যেতেছে। গাছের নিচে প্রাকৃতিক বাতাস আছে, গাছে ছায়া দেয়। তাপপ্রবাহ বৃদ্ধির ফলে সারা দেশে 3 দিনের সতর্কতা জারির দ্বিতীয় দিনেও তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে। কিছু জায়গায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, কিন্তু লোকালি হয়তো বা কিছু বৃষ্টি হতে পারে, সেটা সিলেট, ময়মনসিংহ হয়তো বা চট্টগ্রাম। আর হিটওয়েভ যেটা চলছে, আমরা হয়তো বা পূর্বাভাস দিতে পারি কিংবা আমরা আশা রাখতে পারি যে আগামী যে 10-12 দিন আমাদের এপ্রিল মাসে বাকি আছে, হয়তো বা হিটওয়েভ বেশিরভাগ জায়গাতেই অব্যাহত থাকতে পারে। সবুজ বনায়ন এলাকা সহ দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা তাপমাত্রা কমায় কোনো প্রভাব ফেলবে না বলেও জানান এ আবহাওয়াবিদ। বাংলাদেশের লোকালি বৃষ্টির সম্ভাবনাটা কম, এবং বাংলাদেশের পশ্চিমাংশে যে ভারতের যে রাজ্যগুলো আছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু কম। তবে আমি আরেকটা জিনিস যোগ করি, যেহেতু কালবৈশাখীর সময় যখন তখন বৃষ্টি হতে পারে, এবং দীর্ঘ সময় যদি একটা বৃষ্টি আমরা পাই, সারা দেশব্যাপী যদি একটা বৃষ্টি পাই, তখন হয়তো অনেকটা প্রভাব পড়তে পারে আমাদের তাপমাত্রার। এদিকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় 28 এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। তীব্র তাপদাহে হিট স্ট্রোক থেকে বাঁচতে ডাবের পানি, স্যালাইন ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নার্সিং কলেজ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। তীব্র তাপদাহে রোগ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেগুলো সব জায়গায় দেওয়া হবে, যেন বয়স্ক এবং শিশুদের জন্য, যেন যারা বয়স্ক এবং শিশু তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায়। এবার অন্যান্য প্রসঙ্গ। নিজেকে যোগ্য নাগরিক গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগ বাড়াতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খেলাধুলার সুযোগ তৈরিতে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বলের দেখা কম পেয়েছেন,
বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদেশের শব্দ সারথি হাত নেড়ে অভিবাদন জানান। খুদে খেলোয়াড়দের ফুটবল খেলা উপভোগ করেন তিনি। খেলা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এমন উদ্যোগের প্রশংসা করে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগ বাড়াতে শিশুদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। খেলাধুলার সুযোগ তৈরিতে সরকারের নানা উদ্যোগের কথা জানান সরকার প্রধান। সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আজকের এই ক্ষণকে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন কেউ প্রার্থী হলে তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশনা দলীয়ভাবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যেই তালিকা করা এসব প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে বলেও জানান ওবায়দুল কাদের। বলা হয়েছে নিকটজনেরা, এমপি মন্ত্রীদের স্বজনরা, তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে, এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। গুণীজনদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় না মন্তব্য করে বিশিষ্টজনেরা বলেছেন, যোগ্যদের মূল্যায়ন না করলে দেশে গুণীজন জন্মাবে না এবং মুক্তিযুদ্ধের চেতনারও বাস্তবায়ন হবে না। রাজধানীতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্মরণ সভায় এসব মন্তব্য করেন তারা। দেশের মানুষ কঠিন এবং দুঃসময় অতিক্রম করছে মন্তব্য করে গণতন্ত্র, মানবাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকতের রিপোর্ট। গরিবের ডাক্তার খ্যাত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সহ যোগ দেন সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ। বাবার ছিল এটাই, আসল মেন জিনিসটাই ছিল যে ও মানুষকে ভালোবাসতো। পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদেরকে অভিনন্দন জানাতে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সবসময় দাঁড়াতেন। আমরা সবাই তাকে ভালোবাসি, আবার অনেকগুলি ক্ষেত্রে তাকে ভুল বোঝা হয়েছে। ন্যায় এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর আপসহীন ভূমিকা তুলে ধরেন বক্তারা। আজীবন যোদ্ধা, দেশের বন্ধু, তার প্রতিষ্ঠানটা যেন সেইভাবে কাজ করে। বাংলাদেশ একটা গভীর রাজনৈতিক দুর্যোগের দিকে, গভীর একটা অনিশ্চয়তার পথে। আজকের বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে জাফরুল্লাহ চৌধুরী আমাদের সামনে ওই মেরুদণ্ড। সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। নাগরিক আন্দোলন, এমনকি টু সাম এক্সটেন্ট পলিটিক্যাল আন্দোলনও কিছুটা দিকভ্রান্ত হয়েছে। আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার জন্য অনেকের মধ্যে হাল ছেড়ে দেওয়ার মানসিকতার সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু একটা কল্যাণকামী সদিচ্ছা, এটাই ওনাকে ডিফাইন করত। সেই কল্যাণকামী সদিচ্ছার একটা জোয়ার দরকার। দেশের অবস্থা তুলে ধরে পরিত্রাণ পেতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদেরকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে আমাদেরকে
বেরিয়ে আসতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সাংবাদিকতার জন্য চমৎকার পরিবেশ তৈরির আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার হিসেবেই মুক্ত গণমাধ্যম প্রয়োজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমানে দেশে তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছু অনীহা রয়েছে, এটি দূর করতে হবে। প্রয়োজনীয় তথ্যের অভাবে অপপ্রচার হয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। যারা অসত্য তথ্য দিয়ে সরকারের সমালোচনা ও অপপ্রচার করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি, যতগুলো সংগঠন আছে সাংবাদিকদের, আমাদের সাংবাদিক বন্ধুদের, সকল সংগঠন থেকে 2 জন করে প্রতিনিধি পাঠাতে এবং তাদেরকে নিয়ে একটি সেল তৈরি করা এবং তার আলাপ আলোচনার ভিত্তিতে তাদের বক্তব্যগুলো দেওয়ার পরে আমরা এটাকে ফাইনালাইজ করব। তারপর দ্রুততম সময়ের মধ্যে সেটিকে আবার স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদে নিয়ে এই আইনটি পাশ করাবো এবং এর বাইরেও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খুবই দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার চেষ্টা করব। হজ যাত্রীদের স্বস্তি দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে হজ যাত্রী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। হজের খরচ কমানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বাড়ার পরও সরকার গত বছরের তুলনায় এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমিয়েছে। অ্যাকাউন্ট হ্যাক করে অর্ধ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের সিটিটিসি ইউনিট। শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন সংস্থাটির প্রধান আসাদুজ্জামান। এ সময় তাদের কাছ থেকে 5 শতাধিক জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তিনি জানান, চক্রটি দীর্ঘদিন দেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আমরা দীর্ঘদিন থেকেই এরকম একটি চক্র নিয়ে কাজ করছিলাম, কিন্তু কাজ করতে গিয়ে আমরা আমাদের যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন যারা এই কাজটি শেষ পর্যন্ত এই টার্গেটের কাছে গিয়ে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বিদেশিদের সে ফেসবুক আইডি হ্যাক করে এরকম করত। পরে তারা প্রাথমিকভাবে এই চক্রকে শনাক্ত করে এবং ওই ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা দায়ের করে এবং সেই মামলায় তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে 7 দিনের পুলিশ রিমান্ড সহ। দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। এ কারণে দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। শুক্রবার দিবাগত রাত 12টার পর সমস্যা শুরু। আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার অভিমুখে সাবমেরিন কেবল লাইন কাটা পড়ায় বন্ধ হয়ে গেছে কুয়াকাটায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল স্টেশন সিমিমিও 5। এ কারণে বাংলাদেশের কমবেশি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন কেবল সিমিমিও 4-এর ব্যান্ডউইথ সেবা চালু রয়েছে। সরকারি ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ জানিয়েছে, এর ফলে শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া সহ এই লাইনের সঙ্গে যেসব দেশ যুক্ত আছে সবাই এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে। তবে কক্সবাজারের সাবমেরিন লাইন সম্পূর্ণ চালু রয়েছে। বিকল্প হিসেবে কক্সবাজারের সাবমেরিন কেবল সিমিমিও 4-এর ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে দিয়ে ঘাটতি পূরণ করার চেষ্টা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব ইন্টারনেটের ধীরগতির সমস্যাটি কেটে যাবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। দেশে এখন 5,500 জিপিপিএস ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে সাবমেরিন কেবল কোম্পানি 2,500-এর বেশি ব্যান্ডউইথ সরবরাহ করে। ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল কেবলের মাধ্যমে চাহিদা মিটিয়ে থাকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি। হাতিরঝিলের পানিতে ভাসমান অবস্থায় আবারও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাজধানীর হাতিরঝিলের বাড্ডা অংশের গুদারাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ডিএমসি মর্গে পাঠানো হয়। হাসান জাকিরের রিপোর্ট। শনিবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করেন স্থানীয়রা। দূর হয়ে গেছে, আমি দেখলাম কি হয়েছে, তখন থেকে লাশকে এদিকে তেলে বাসান দিয়ে এদিকে আসতে হবে। বাংলাদেশ থেকে এই মৃত্যুগুলো জানি অচিরে সরকার এবং প্রশাসন যারা আছে, আপনারা সাংবাদিকদের আছে, তারা সরকারকে এবং প্রশাসনকে আহ্বান করেন এই ধরনের মৃত্যু আর না ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাতিরঝিল ও বাড্ডা থানা পুলিশ। এক এক করে ঘটনাস্থলে হাজির হয় সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআইয়ের সদস্যরা।
পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়ে বাড্ডা জোনের এসি রাজন কুমার সাহা জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পুরো বিষয়টি জানা যাবে। নাম আমরা জানতে পেরেছি রবিন, বয়স 29। আমাদের এখানে আমরা বাড্ডা থানার অফিস ইনচার্জ এবং আমি নিজে আছি এসি বাড্ডা জোন। তো আমরা আসলে এখানে আমাদের আরও সিআইডি এবং পিবিআই ফরেন্সিক টিম আছে। আমরা এটা যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ পরিচয় আমরা বলতে পারবো। এর আগে গত 15 এপ্রিল হাতিরঝিলে ভাসমান অবস্থায় বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহও উদ্ধার করা হয়। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। অর্থকরী ফসল হিসেবে বরগুনায় কদর বাড়ছে সূর্যমুখী ফুল চাষের। স্বল্প খরচে লাভ বেশি। ভোজ্য তেল উৎপাদনেও সূর্যমুখী ফুলের চাহিদা থাকায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই আবাদে। কৃষকদের সহযোগিতায় এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। সোনালী রোদ আর মৃদুমন্দ বাতাসে দুলছে রাশি রাশি সূর্যমুখী। মধু সংগ্রহে ফুলে ফুলে মৌমাছিদের গুঞ্জন তো আছেই। এমন মনমাতানো স্নিগ্ধতায় ভরে উঠেছে বরগুনার ফসলের মাঠ। বরগুনা সহ কয়েকটি উপজেলায় নানা ধরনের ফসলের পাশাপাশি এখন চাষ হচ্ছে সূর্যমুখী ফুলের। কম ঝুঁকি ও লাভ ভালো পাওয়ায় গত কয়েক বছরে সূর্যমুখী ফুল চাষে বেড়েছে কয়েক গুণ। মাত্র 100 দিনে ঘরে তোলা যায় সূর্যমুখী বীজ। এছাড়া অন্যান্য ফসলের চেয়ে ভালো ফলন ও তুলনামূলক লাভ বেশি হয় বলে এ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। এবছরে ওইখানে শিপর করে একজন কৃষক, উনি অনেক জায়গায় এই সূর্যমুখী চাষ করছে, আর আমরাও এটা চাষ করছি এই কারণে যে বাজারে যে তৈলগুলো পাওয়া যায় ওটা ভেজাল তৈল। এটা বৈদেশিক মুদ্রা তো অর্জন রয়েছে, এছাড়া এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, আর এর মাধ্যমে অনেকে স্বাবলম্বী হতে পারছে বর্তমান সময়ে। সূর্যমুখী গ্রামীণ প্রকৃতির সাথে মিশে আছে, এটা সূর্যের সাথে সম্পর্কিত। জেলায় সূর্যমুখী চাষের আবাদ বাড়ছে, এজন্য কৃষকদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি প্রণোদনা ও নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে সূর্যমুখীর বীজ এবং সার এবং পাশাপাশি আমরা এই যে তেল জাতীয় ফসল আবাদ বৃদ্ধির জন্য আমাদের যে স্পেশাল পরিকল্পনা ছিল সেখানে আমাদের কৃষকদের উদ্বুদ্ধ করা, প্রশিক্ষণ দেওয়া। সোয়াবিন তেলের উপর নির্ভরতা কমাতে সূর্যমুখী ফুল সহ তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জানাবো প্রবাসের খবর। স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সবগুলো প্রদেশ। মাত্র 2 দিনের অতিবৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির অধিকাংশ অঞ্চল। 4 দিন পরও এখনও পানিবন্দী বহু ঘরবাড়ির মানুষ। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির নিম্নাঞ্চলে। বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ ধর্মীয় উপাসনালয় বন্ধ রয়েছে। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আকস্মিক বিপাকে পড়েছে দেশটির জরুরি সেবা। গেল 75 বছরে রেকর্ড বৃষ্টিপাতের সাক্ষী হয় দেশটির সাধারণ মানুষ। 70 বছরের বেশি ধরেও কিন্তু আসলে মানুষ এরকম উপলব্ধি করে নাই। 21 বছরে মানে রেকর্ড অতিক্রম করেছে। আমি 21 বছর আছি, 21 বছরে এভাবে পানি আমি দেখিনি, বৃষ্টি দেখিনি। মানুষের এই 4 দিন যাওয়ার পরও এখন পর্যন্ত জনজীবন ঠিক হয় নাই। তো জলবদ্ধতা নিরসনের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে 42.6 ডিগ্রি। স্কুল, কলেজ, মাদ্রাসা 27 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হতে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। খেলাধুলার সুযোগ তৈরিতে প্রতি উপজেলায় হবে মিনি স্টেডিয়াম। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজন কেউ প্রার্থী হবে না বললেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধ চেতনা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান ফখরুলের। তথ্য দেওয়ার ক্ষেত্রে অনীহা দূর করার পরামর্শ তথ্য প্রতিমন্ত্রীর। অসত্য তথ্যে যারা সরকারের সমালোচনা ও অপপ্রচার করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। হজ যাত্রীদের স্বস্তি দিতে কাজ করছে সরকার, জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক। হজ ব্রত পালনে নেওয়া হচ্ছে যৌক্তিক খরচ।
দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।